হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাওয়ার সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট একটি লেকচার, অর্থাৎ আমরা কিভাবে বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্সকে ব্যবহার করে আমরা ফল্ট অ্যানালাইসিস করতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স আমি অলরেডি কিন্তু ওয়াই বাস জেড বাস মানে বেসিক ওয়াই বাস জেড বাস আমাদের কিভাবে ফর্ম করতে হয় সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বিভিন্ন অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করার মাধ্যমে, মানে গভর্নমেন্ট পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলো প্রবলেম সলভ করার মাধ্যমে। তো আই থিঙ্ক সেটা সম্পর্কে আপনাদের এনাফ নলেজ হয়েছে। এবার আমি ওই ওয়াই বাস জেড বাসের অ্যাপ্লিকেশন অর্থাৎ ফল্ট অ্যানালাইসিসে আমরা এটা কিভাবে কাজে লাগাতে পারি সে সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখুন, এটার জন্য আমি যে কাজটা করব, আমি সিম্পলি আগে ছোট একটা স্ট্রাকচার থেকে জিনিসটাকে আমি এক্সপ্লেইন করব, তারপরে সেটা অনুযায়ী আমি লার্জ পাওয়ার সিস্টেমে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ছোট পাওয়ার সিস্টেম হিসেবে আমি মনে করলাম যে আমার তিনটা বাস আছে, ঠিক আছে, মানে তিনটা বাস আমাদের এখানে আছে। এই যে এই তিনটা বাস আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাস নাম্বার 1, এটা হচ্ছে বাস নাম্বার 2, আর এটা হচ্ছে বাস নাম্বার 3। এই তিনটা বাস আমার আছে। এখন এই বাসগুলোর মধ্যে মনে করুন যে আমার আমি এখানে জেড বাস থেকে আমি ক্যালকুলেশনটা করব, এবং এই ক্যালকুলেশনটা অল টাইম আপনারা করবেন হচ্ছে জেড বাস ম্যাট্রিক্সের সাহায্যে। যদি অ্যাডমিটেন্সে ভ্যালু দেওয়া থাকে তাও আপনারা ওই অ্যাডমিটেন্স ভ্যালুটাকে যে কাজটা করবেন ইনভার্স ম্যাট্রিক্স করে নিয়ে জেড বাসে কনভার্ট করে তারপরে এটাকে অ্যানালাইসিস করতে হবে কিন্তু। তাহলে দেখুন, আমি 1 থেকে 2 এর মাঝখানে একটা ইম্পিডেন্স মনে করলাম, আবার একইভাবে 1 থেকে 3 এর মাঝখানে একটা ইম্পিডেন্স, একইভাবে আমি মনে করলাম আহ এইখানে আরেকটা ইম্পিডেন্স। ঠিক আছে, তো এগুলোর ভ্যালু আমি জানি না, আপাতত জানি না। তো এদিক দিয়ে শান্ট ক্যাপাসিট্যান্স ইম্পিডেন্স আমার থাকতে পারে, যাই হোক সেগুলো আমি বিবেচনা করলাম না। কথায় কথায় এগুলো আছে, আমি আননোন ভ্যালু হিসেবে আমি এভাবেই রাখলাম। তো এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। আপনি এটা অনুযায়ী যদি জেড বাস তৈরি করতে চান, তাহলে সেই জেড বাসটা অ্যাকচুয়ালি হবে আমার কিরকম, আমি যদি লিখি। তো আমার এটা দেখতে পাচ্ছি তিনটা বাস আছে। তো তিনটা বাস মানে আমি বলেছিলাম কি, এটা আমার হবে অ্যাকচুয়ালি 3x3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা বেসিক্যালি আমার হবে হচ্ছে Z11। এরপরেরটা, আচ্ছা, আমি এই Z11 দ্বারা কিন্তু আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার হচ্ছে ইম্পিডেন্স ইয়ার জন্য এইখানে যে মেইন এলিমেন্টটা বড় হাতের ইয়ার যদি উল্লেখ করা হয়, ক্যাপিটাল ওয়াই যদি উল্লেখ করা হয়, তাহলে এটা বোঝাচ্ছে ওই এর সাথে যা যা কানেক্টেড আছে। যেমন 1 1 মানে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, 1 2 প্লাস 1 3 প্লাস 1 0, এই তিনটা স্থানকে আমরা বুঝে থাকি। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু ওই তিনটাকে একসাথে আমি প্রকাশ করলাম। ঠিক আছে, আমাদের জটিলতা এড়ানোর জন্য ওই তিনটাকে একসাথে আমি Z11 এলিমেন্ট, অর্থাৎ এটা বেসিক্যালি আমি বুঝাচ্ছি ম্যাট্রিক্স রো আর হচ্ছে আমার কি কলাম এলিমেন্ট, অর্থাৎ 1 1 এলিমেন্ট, 1 নাম্বার রো 1 নাম্বার কলামের এলিমেন্ট, এরপর একটা 1 নাম্বার রো 2 নাম্বার কলাম 1 2, এরপরের এলিমেন্টটা আমাদের হচ্ছে Z13। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এটা কত, Z21, 2 নাম্বার রো 1 নাম্বার কলাম Z22, আর হচ্ছে Z23। একইভাবে আরেকটা কত আছে, আমাদের আরেকটা আছে Z31, Z32 আর Z33 এলিমেন্ট। এই 3x3 ম্যাট্রিক্স তৈরি করলাম। তো আমি এভাবে জিনিসটাকে দেখলাম। লিখার পরে আমি যে কাজটা করব, এবার আমি ফল্ট অ্যানালাইসিস করব। তো এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। নর্মাল কন্ডিশনে আমার এখানে যে ইকুয়েশনটা মেনে চলবে সেটা হচ্ছে সিম্পলি ভি ইজ ইকুয়াল টু আই জেড। আচ্ছা আচ্ছা, আমি ওই নর্মাল অবস্থার ইকুয়েশনটাও আমি একটু লিখে দেই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আর একটু ইজি হবে। তো নর্মাল অবস্থায় আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু জেড। তাহলে এখানে ম্যাট্রিক্স ইকুয়েশন যেহেতু আছে, তাহলে এখানে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? তাহলে এটাকে রিপ্রেজেন্ট করার সিস্টেম হচ্ছে ভি, মানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভোল্টেজ আছে, একটা 1 2 আর 3। তাহলে V1 V2 V3, V1 V2 V3, এটার আমি কি নিব, ম্যাট্রিক্স নিয়ে নেব। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্স আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমাদের এটার সাথে মাল্টিপ্লাই হবে কি, জেড। তো জেডটা অ্যাকচুয়ালি হচ্ছে এই জেড বাসকে বোঝাচ্ছি। তাহলে এখানে বেসিক্যালি আমার হবে হচ্ছে Z11, এই সবগুলো এলিমেন্ট আর কি। ঠিক আছে, Z11 Z12 Z13।
দেন হচ্ছে আমাদের Z21, Z22, Z23, দেন কত আমাদের Z31, Z32 আর হচ্ছে Z33। তাহলে এটা কিন্তু খুবই সিম্পল। দেখুন জেড কে আমি বসিয়ে দিলাম, এবার আমাদের আই লাগবে। তাহলে আইও তাহলে আমাদের তিনটা হবে। আমি ধরে নিচ্ছি সেই আই গুলা কি, যেমনটা আপনারা ওই যে মেশ অ্যানালাইসিস করেছিলেন, এটা কিন্তু সেম সেম টেকনিক। ঠিক আছে, আপনারা মেশ অ্যানালাইসিসের পরে আমি আমার ডিসি সার্কিট কোর্সে আমি ইন্সপেকশন মেথড দেখিয়েছিলাম, এটা কিন্তু সেই ইন্সপেকশন মেথডটাই। ঠিক আছে, কারণ লার্জ পাওয়ার সিস্টেমে আপনি মেশ অ্যানালাইসিস করে কুলাইতে পারবেন না। ঠিক আছে, সেই জন্য আমাদের এরকম ইন্সপেকশন মেথড বা এরকম কি বলে ওয়াই বাস জেড বাস, এগুলো আমাদের ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মেইন কারণ এটা ব্যবহার করা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কত, I1 মানে প্রথম লুপের কারেন্ট, তারপরে I2 এবং I3। এরপরে আপনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখুন, করে দেখুন, তাহলে আপনাদের মেইন ইকুয়েশনটা আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে এই দেখুন, এটা 3x3 ম্যাট্রিক্স আর এটা 3x1 ম্যাট্রিক্স। তাহলে ক্রস কানেকশনে মিলছে, দ্যাট মিনস এটা মাল্টিপ্লিকেশন পসিবল। তো আপনারা নিশ্চয়ই এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা পারবেন, যদিও এরপরে আমি আবার দেখাবো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের প্রয়োজন হবে আমাদের ফল্ট অ্যানালাইসিস করার সময়। তো এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা হচ্ছে আমার নর্মাল কন্ডিশন। ঠিক আছে, যখন সব বাস আমার ওকে, সব পাওয়ার সিস্টেম আমার ওকে, কোথাও কোনো ফল্ট নাই। এখন কথার কথা আমি মনে করলাম 1 নাম্বার বাসে আমার একটা শর্ট সার্কিট ফল্ট হয়ে গেল। ঠিক আছে, কথার কথা এখানে আমার একটা ফল্ট দেখা দিল, এবং সেই ফল্টের কারণে আমাদের কি হলো, এই 1 নাম্বার বাসটা সরাসরি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেল। এখানে বেসিক্যালি এই ফল্টটা বলতে আমরা এই কোনো একটা বাসকে গ্রাউন্ডের সাথে লেগে দেওয়া, এই জিনিসটাকেই বলে থাকি। ঠিক আছে, তাইলে এইটা কি ঘটনা ঘটলো আমাদের, এটা কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে লেগে গেল। এখন আমি ফল্ট অ্যানালাইসিস করব। তাহলে অবশ্যই যদি আমার এইটা 1 নাম্বার বাস যদি গ্রাউন্ডের সাথে লেগে যায়, তাহলে আমি কি বলতে পারি, আমার অবশ্যই ভোল্টেজটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আগের ভোল্টেজ কি থাকবে? অবশ্যই কিন্তু আমাদের আগের ভোল্টেজ থাকবে না। একইভাবে আমাদের আই এর ভ্যালুও আমাদের চেঞ্জ হয়ে যাবে, ভোল্টেজও চেঞ্জ হবে, আই এর ভ্যালুও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু একদম খুবই ইজি ভাবে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে এবং আই এর ভ্যালু চেঞ্জ হবে। বাট জেডটা তো কনস্ট্যান্ট ভ্যালু, জেডটা তো আর সিস্টেমের ভিতরকার ইম্পিডেন্স। ঠিক আছে, সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না, জেডটা আলটিমেটলি যা ছিল তাই থাকবে, বাট এই ভি এবং আই এর ভ্যালু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি যে কাজটা করব, আমি এখন দেখবো হচ্ছে আমাদের এই জেড এর পরিবর্তন, সরি ভি এবং আই এর পরিবর্তনটা আমি একটু বোঝার চেষ্টা করব। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই জায়গায় এখন ভি এর জায়গায় আমি অ্যাপ্লাই করব হচ্ছে ডেল ভি। তাহলে দেখুন ডেল ভি, আর আই এর জায়গায় আমি ইয়ে করব হচ্ছে ডেল আই। একদম ইজি কিন্তু। ঠিক আছে, অর্থাৎ আগে আমার ছিল হচ্ছে ডেল ভি, আগে ছিল ভি, ভি এর জায়গায় এখন হচ্ছে ডেল ভি, অর্থাৎ পরিবর্তনটা আমি দেখতেছি, নট পরের ভোল্টেজ, আমি দেখতেছি হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, তাহলে এইখানে আমার একইভাবে তাহলে পরিবর্তন ডেল আই। তাহলে এই ইকুয়েশন গুলো আমি ঠিক করে ফেলি। এটা হচ্ছে আমার তাহলে হবে ডেল ভি ওয়ান, এটা হবে আমাদের ডেল ভি টু, আর এটা আমাদের হবে ডেল ভি থ্রি, এটা আমাদের ডেল আই ওয়ান, এটা আমাদের ডেল আই টু, আর এটা হচ্ছে আমাদের ডেল আই থ্রি। পরিবর্তনটা আমি বুঝতে পারলাম, মানে প্রকাশ করলাম। বাট এভাবে রাখলে তো আমার হইতেছে না, এটার আমার একটা লজিক্যাল কোনো কিছু আনতে হবে। ঠিক আছে, তাহলে সেইটা এখন কি জিনিস, সেটা আমি বোঝার চেষ্টা করবো এখন। তো নর্মালি আমরা যে কাজটা করি, আমাদের অ্যানালাইসিসটার সুবিধার্থে আমরা যে কাজটা করি, এইখানে যে আচ্ছা, সেটা আমি লিখতেছি। তার আগে আমি যে কাজটা করব, দেখুন আমি মনে করলাম আমার আগের ভোল্টেজটা কত, ভি ওয়ান। ধরুন যে 1 নাম্বার বাসে আমার আগের ভোল্টেজটা কত, ভি ওয়ান, আর পরের ভোল্টেজটাকে আমি মনে করলাম ভি ওয়ান প্রাইম। ঠিক আছে, তাইলে আমি কি এই ডেল ভি কে আমি কি লিখতে পারি, দেখুন তো, ডেল ভি মানে কি আমি লিখতে পারি না যে ডেল ভি মানে আমি লিখতে পারতেছি ভি ওয়ান মাইনাস ভি ওয়ান প্রাইম, একদম সিম্পল। পরিবর্তনটা নাকি, সরি, ভি ওয়ান প্রাইম মাইনাস ভি ওয়ান, তাই না? এটাই তো আমার ডেল ভি ওয়ান আসতেছে। একইভাবে আমি যদি ডেল ভি টু দেখতে চাই, ডেল ভি টুটাকে লিখতে হবে কিভাবে, ভি টু প্রাইম। আচ্ছা, ডেল ভি টুটাকে আসলে আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই তেমন একটা, এটার প্রয়োজন আমি দেখতেছি না। আচ্ছা, তাও আমি লিখি ভি টু প্রাইম ডেল ভি টুটা, আচ্ছা থাক, আমাদের প্রয়োজন নাই, ডেল ভি টুটা লেখার দরকার নাই। আমি যেহেতু 1 নাম্বার বাসে ফল্ট হয়েছে,
তো আমি 1 নাম্বার বাসটাতেই আমি ডেল ভির ইকুয়েশনটা আমি লিখলাম। ঠিক আছে, তো এখন দেখুন আমরা একটু ডেল I1 এটাও একটু দেখবো। ডেল I1 এটা সমান তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমাদের আগের কারেন্ট হচ্ছে I1 এবং পরের কারেন্ট আমি মনে করলাম I1 প্রাইম। ডেল I1 টা অ্যাকচুয়ালি কত আসতেছে, সিম্পলি আমাদের ডেল I1 টা আমাদের আসতেছে I1 প্রাইম মাইনাস I1। এগুলো তো খুবই বেসিক জিনিস, এইচএসসি ফিজিক্স নাকি, পরিবর্তন। তো এখন দেখুন আমরা এখন নতুন আরেকটা টার্ম আমি আনবো। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলে দেই, এটা আসলে সিমেট্রিক্যাল ফল্টের সময় আমাদের বলা উচিত ছিল, আমার বলা উচিত ছিল, তারপরও আমি তখন বলতে ভুলে গেছি। তো এইভাবে যখন ডিরেক্টলি গ্রাউন্ডের মাধ্যমে যখন আমি শর্ট করে দেই, মানে ফল্ট অকার হয়, মানে কোন রকম ইম্পিডেন্স ছাড়া যদি ফল্টটা অকার হয়, সরাসরি গ্রাউন্ডেড হয়ে যায়, তাহলে এই ধরনের ফল্টকে আমরা বলি হচ্ছে বোল্টেড ফল্ট। এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম, অনেক সময় ম্যাথমেটিক্যাল টার্মে আপনারা দেখবেন যে এই ভোল্টেজ কথাটা উল্লেখ করে দিবে, তাহলে আপনি বুঝবেন যে এখানে কোনো ইম্পিডেন্স ছাড়া ফল্ট হচ্ছে। তো আমি এখানে আগে ইম্পিডেন্স ছাড়াই আমি দেখাচ্ছি, তারপরে আমি অন্য কেস দেখাবো। ঠিক আছে, তাহলে এটা ভোল্টেজ ফল্ট হয়েছে। এখন আমাদের আর একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ। প্রি ফল্ট ভোল্টেজ আর হচ্ছে পোস্ট ফল্ট ভোল্টেজ। তাহলে আমি দেখুন নামটা আমি লিখতেছি প্রি ফল্ট ভোল্টেজ। তো প্রি ফল্ট ভোল্টেজটা অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের এটাকে জাস্ট একটা দেখুন প্রি ফল্ট ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, এটাকে আমি মনে করলাম V1। তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ফল্ট হওয়ার আগের ভোল্টেজটা কত। ঠিক আছে, প্রি ফল্ট ভোল্টেজকে অ্যাকচুয়ালি আমরা বলবো হচ্ছে ফল্ট হওয়ার আগের ভোল্টেজটা কত। তো আমরা দেখতে পাচ্ছি ফল্ট হওয়ার আগের ভোল্টেজটা এটা হচ্ছে V1। ঠিক আছে, তো এটাকে V1 না, অ্যাকচুয়ালি এটাকে প্রকাশ করা হয় হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজকে VF দ্বারা নরমালি প্রকাশ করা হয়। আমাদের ফর্মুলার সাথে মিল রাখার জন্য আমরা এটাকে VF দ্বারা প্রকাশ করলাম। প্রি ফল্ট ভোল্টেজকে তাইলে আমরা কিন্তু প্রকাশ করতেছি VF দ্বারা। ঠিক আছে, তাইলে এখন আমি অ্যানালাইসিস করব। তাহলে প্রি ফল্ট অবস্থায় আমাদের 1 নাম্বার বাসে আমাদের ভোল্টেজ ছিল তাহলে কত, V1 ইজ ইকুয়াল টু, আমি যদি দেখি ডেল V1 টা এখন আমি ক্যালকুলেশন করব অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি ডেল V1 টা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখুন আমাদের অ্যাকচুয়ালি এটা আসতেছে ডেল V1 ইজ ইকুয়াল টু আমাদের V1 প্রাইম। আচ্ছা, V1 প্রাইমটা পরে, আগে V1 টা তাহলে কত আসতেছে, V1 টা সিম্পলি হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ, মানে আগে যে অবস্থায় ছিল। তো সেটাকে আমরা কি ধরেছি, VF ধরেছি, মানে VF দ্বারা আমি প্রি ফল্ট ভোল্টেজটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তো এবার আসুন নতুন ভোল্টেজ, যেটাকে আমি বলতেছি পোস্ট ফল্ট ভোল্টেজ, অর্থাৎ ফল্ট হওয়ার পরের ভোল্টেজ। তাহলে ফল্ট হওয়ার পরে আপনারা কি দেখতে পাচ্ছেন, ভোল্টেজটা অ্যাকচুয়ালি আপনার কি এই এই ভোল্টেজটা সরাসরি গ্রাউন্ডের সাথে লেগে গেছে এই পয়েন্টটা, তার মানে এই গ্রাউন্ডের ভোল্টেজ শূন্য, তার মানে 1 নাম্বার পয়েন্টে আমার 0 ভোল্ট এসে জমা হচ্ছে। দ্যাট মিনস ডেল V1 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার হবে মাইনাস VF। তাহলে ডেল V1 এর জায়গায় আমি এখন বসিয়ে দেবো দেখুন মাইনাস VF। তাহলে এই যে ডেল V1 আমি পাইছি, খুঁজে পাইছি এখানে, এটাকে আমি বসিয়ে দেবো মাইনাস VF। আর দেখুন ডেল V2 আর ডেল V3 এটা আসলে যেমন আছে এরকমই রেখে দিব, এটাতে কোনো রকম হাতাহাতি আমি করব না, কারণ ওখানে কোনো ফল্ট হয় নাই, তো ওইটাতে আমার কোনো কিছু চিন্তা করার দরকার নাই। আর যেহেতু অটোমেটিক কনস্ট্যান্ট, এবার আমরা দেখবো ডেল I1। তো ডেল I1 যদি আমি একটু আবার ভাবি, তাইলে আমাদের দেখুন এখানে আবার নতুন টার্ম চলে আসতেছে, আমাদের হচ্ছে ফল্ট কারেন্ট। ঠিক আছে, তো এটাকেও আমরা ওই প্রি ফল্ট কারেন্টের মতো মনে করব। তাহলে I1 টাকে এখানে যেমন V1 টাকে আমরা VF ধরে নিয়েছি, ঠিক একইভাবে এই জায়গাটাকে আমরা IF ধরে নেব। মাইনাস IF, একইভাবে I1 প্রাইম, এটাকে আমরা 0 ধরে নিলে তাহলে আলটিমেটলি আমাদের ডেল I1 এর যে পরিবর্তনটা সেটা অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াচ্ছে কত, 1 নাম্বার বাসে এটা হচ্ছে আমাদের মাইনাস IF। ঠিক আছে, তো আমি ডেল IF এটার জায়গায় আমি লিখতেছি, ডেল I1 এর জায়গায় আমি লিখে দিচ্ছি মাইনাস IF। মাইনাস IF। ঠিক আছে, তাইলে এখন দেখুন আমাদের যে কাজটা এখন করতে হবে, ডেল I2 এবং ডেল I3 টা আমাদের এখন দেখতে হবে। তো আমরা লজিক্যালি কি বুঝতেছি, আমাদের ফল্ট হচ্ছে 1 নাম্বার বাসে, আর 2 আর 3 নাম্বার বাসে আমাদের কিন্তু কোনো ফল্ট হয় নাই। যদি ফল্ট না হয় তাইলে এটার ভোল্টেজে কি কোনো চেঞ্জ হবে, ভোল্টেজে কিন্তু কোনো
রকম কোনো চেঞ্জই হবে না। আর ভোল্টেজ যদি চেঞ্জ না হয়, কারেন্টের কি কোনো চেঞ্জ হবে? আপনারাই বলুন। কারেন্টেরও কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। এবং এটা আমরা দেখতে পাচ্ছি ডেল আই টু, দ্যাট মিনস এইটার ডেল আই টু যদি আমি হিসাব করি, আই টু প্রাইম আমার হবে হচ্ছে আই টু প্রাইম, ফার্স্টে আমার ছিল আইএফ কারেন্ট, আর পরে আমার হচ্ছে আইএফ কারেন্ট, তাহলে আইএফ মাইনাস আইএফ আলটিমেট রেজাল্ট হচ্ছে শূন্য চলে আসবে। অর্থাৎ ডেল আই টুর কোনো রকম কোনো চেঞ্জ হবে না, কেননা ভোল্টেজের আমাদের কোনো চেঞ্জ আমাদের 2 এবং 3 নাম্বার বাসে হয় নাই। তো আমি এই ডেল আই টু এবং ডেল আই থ্রি দুটোকেই আমি সিম্পলি 0 লিখে দিব। ঠিক আছে, তাহলে এটাকে দেখুন আমি কি লিখে দিলাম, 0 লিখে দিলাম। এখন দেখুন, এখন যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখানে মাইনাস ভিএফটা দেখা। প্রথম ইয়েটা যদি আমি একটু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের দেখুন আসতেছে মাইনাস ভিএফ ইজ ইকুয়াল টু, আমাদের দেখুন এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন, তাহলে আমার আসতেছে দেখুন মাইনাস আইএফ ইন্টু জেড ওয়ান ওয়ান, গুরুত্বপূর্ণ ফর্মুলা, আইএফ ইন্টু জেড ওয়ান ওয়ান, আর তারপরে এলিমেন্ট জেড ওয়ান টু ইন্টু জিরো, জেড ওয়ান থ্রি ইন্টু জিরো। তার মানে আলটিমেটলি শুধুমাত্র এইটুকু থাকতেছে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের আলটিমেটলি থাকতেছে ভিএফ ইজ ইকুয়াল টু আইএফ ইন্টু জেড ওয়ান ওয়ান। তো এই যে আইএফটা, এটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে সাব ট্রানজিয়েন্ট কারেন্ট হিসেবে নর্মালি বলা হয়। ঠিক আছে, ফল্টেড অবস্থায় আমাদের এই আইএফটা হচ্ছে আমাদের সাব ট্রানজিয়েন্ট কারেন্ট বলা হয়। তাহলে এটা বেসিক্যালি আমাদের কত আসতেছে, ভিএফ ডিভাইডেড বাই জেড ওয়ান ওয়ান। তাহলে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন পেয়ে গেলাম এইটা। বাট এখানে কিন্তু আমি ধরছি হচ্ছে 1 নাম্বার বাসে ফল্ট। 1 নাম্বার বাসে ফল্ট হলে আইএফ এর ভ্যালু হচ্ছে ভিএফ ডিভাইডেড বাই জেড ওয়ান ওয়ান। একইভাবে এই সেম জিনিস, পুরো জিনিসটা যদি আপনি 2 নাম্বার বাসে চিন্তা করতেন, তাহলে কিন্তু এটা হইতো ভিএফ ডিভাইডেড বাই জেড টু টু। ঠিক আছে, যদি 3 নাম্বার বাসে ফল্ট হইতো, তাহলে এটা হইতো ভিএফ ডিভাইডেড বাই জেড থ্রি থ্রি। তাহলে এইটার যে বেসিক ইকুয়েশনটা, সেই বেসিক ইকুয়েশনটাকে কমন ভাবে আমি বলতে পারবো হচ্ছে আইএফ ইজ ইকুয়াল টু, আমি দেখুন এটাকে আলাদা কালারে মার্ক করে দেই। আচ্ছা, তার আগে তাহলে আইএফ এর বেসিক ইকুয়েশনটা সাবট্রানজিয়েন্ট কারেন্ট, এটা বেসিক ইকুয়েশনটা হচ্ছে, আমি কি এটা লিখতে পারি দেখুন তো, উপরে আমাদের প্রি ফল্ট ভোল্টেজ ডিভাইডেড বাই জেড ওয়ান ওয়ান লিখবো না, কারণ আমি কোন বাসে হবে তা কিন্তু আমি জানি না। আবার কয়টা ম্যাট্রিক্স হবে তাও আমি জানি না, সেটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করতেছে। তো আমি মনে করলাম আমাদের কে কে ইন্টু কে ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, কথার কথা। ঠিক আছে, এটা আপনি যে কোনো সিম্বল ধরতে পারেন, মানে কে সংখ্যক বাস আছে আমি মনে করলাম এখানে। ঠিক আছে, যদি কে সংখ্যক বাস হয়, তাহলে এটি আমাদের যে কোন বাসে কে সংখ্যক বাসের ভিতর কোন ফল্ট হবে সেটা তো আপনি বলতে পারছেন না, তাই না? তো আপনি মনে করলেন আপনার কে সংখ্যক ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, ম্যাট্রিক্সটা কে ইন্টু কে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কোনো ডাইমেনশনে হতে পারে, আমি তো জানি না। তো আপনি মনে করলেন আপনার ম্যাট্রিক্সটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি এন ইন্টু এন ম্যাট্রিক্স, কথায় কথা। এর মধ্যে আপনার ফলটা হয়েছে হইলো কে তম বাসে। ঠিক আছে, কে বাসে আপনার ফলটা করছে। তাইলে বেসিক্যালি এখানে ইকুয়েশনটা হচ্ছে সিম্পলি আইএফ ডিভাইডেড বাই জেড কে কে, জেড কে কে এলিমেন্ট। তাহলে 1 নাম্বার বাসে যদি হয়, তাহলে এটা হবে ওয়ান ওয়ান। তাহলে জেড ওয়ান ওয়ান এলিমেন্ট দ্বারা আপনি ভিএফ ভোল্টেজটা আপনার দেওয়া থাকবে কোশ্চেনে, সেটা দ্বারা এই ওয়ান ওয়ান এলিমেন্টকে ভাগ করে দিবেন। যদি 2 নাম্বার বাসে ফল্ট হয়, তাহলে টু টু এলিমেন্ট দিবেন, নিয়ে আপনি জাস্ট ভাগ করে দিলেই আপনার কিন্তু ক্যালকুলেশনটা চলে আসতেছে। এটা গেল আমাদের আইএফ ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আইএফ ক্যালকুলেশনটা। এখন যদি আমার আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এখানে যদি ইম্পিডেন্স দ্বারা ইয়ে করা হয়, ফল্টটা ঘটে। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি জেড এফ। এখন আমি চিন্তা করতেছি কি, জেড এফ ইম্পিডেন্স দ্বারা যদি ফল্ট হয়, জেড এফ যেটাকে আমরা বলি, তাইলে এখানে কিছুই না, এখানে আর সিম্পলি আর একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই আইএফ ইজ ইকুয়াল টু ভিএফ ডিভাইডেড বাই জেড কে কে যেমন আছে তেমনই থাকবে, এটার সাথে জাস্ট ওই ফল্ট ইম্পিডেন্সটা যোগ হয়ে যাবে। তো এটার আর ডিটেলস ব্যাখ্যা আমি দিতেছি না, কারণ এটা দিতে নিলে আরো অনেক সময় লেগে যাবে। এটা জাস্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট করে আমাদের আনা হয় নরমালি। ঠিক আছে, এই জেড কে এর সাথে সিম্পলি আপনি জেড এফ টা যোগ করে দিবেন, তাইলেই আপনাদের সাব ট্যানজেন্ট কারেন্টটা বের হয়ে যাবে। এটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করতেছে, যদি ভোল্টেজ ফল্ট না হয় সেক্ষেত্রে আমাদের এই ঘটনা ঘটবে। তো এটা আই থিঙ্ক আপনারা কারেন্ট হিসাব করাটা বুঝতে পারছেন। তো
তো এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে ভোল্টেজ হিসাব করা। ঠিক আছে, তো ভোল্টেজ হিসাব করার যে ওয়েটা সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, মানে ফল্ট হওয়ার পরে আমার কোন টার্মিনালে ভোল্টেজ আসলে কত হবে সেই জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো তার জন্য আমি দেখুন যে কাজটা করব, এখানে ভি টু, আচ্ছা এই ভি টু থেকে আমি আগে আসবো। ঠিক আছে, তাহলে এই দেখুন আমি যদি ইকুয়েশনটা লিখি, ডেল ভি টু আমি যদি লিখতে চাই, তাহলে ডেল ভি টু ইজ ইকুয়াল টু আমরা জানি ডেল ভি টু ইজ ইকুয়াল টু আমরা জানি আমাদের ভি টু মাইনাস আমাদের হচ্ছে সরি ভি টু প্রাইম মাইনাস ভি টু প্রাইম ভি টু প্রাইম মাইনাস ভি টু। ঠিক আছে, ভি টু প্রাইম মাইনাস ভি টু হচ্ছে আমাদের এই ডেল ভি টু প্রাইম মাইনাস ভি টু। এখন দেখুন আমরা ডেল ভি টু কে যদি এখন ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা ডেল ভি টু হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের ভোল্টেজটা লাগবে, অর্থাৎ ভি টু প্রাইমটা আমাদের পরের ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটা আমাদের কোশ্চেনে চাই, তো সেটা যদি বের করতে চাই তাহলে সেটা বেসিক্যালি আমাদের হবে ডেল ভি টু প্লাস ভি টু, সিম্পলি ডেল ভি টু প্লাস ভি টু। তাহলে এখান থেকে যদি আমি এই 3 × 3 থেকে এখন আমি ক্যালকুলেশন করব, আমাদের ডেল ভি টু প্লাস হচ্ছে ভি টু। তাহলে ভি টুটা আমরা অ্যাকচুয়ালি কত বলছি, আমাদের কিন্তু এইখানে আমার কোশ্চেনে এটার প্রথমে আমার বলে দেওয়া উচিত ছিল, আমরা যে প্রি ফল্ট ভোল্টেজ ধরেছি ভিএফ যেটাকে আমরা ধরেছি, এটা হচ্ছে আমরা ভি ওয়ান কে ধরেছিলাম, তাই না? তো আমাদের এইখানকার অ্যানালাইসিসের জন্য আমাদের যে কাজটা করা হয়, এই ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি সব ভোল্টেজকেই আমরা মানে নর্মাল অবস্থায় প্রি ফল্ট ভোল্টেজ যেটাকে আমরা বলি ভি3, দেখুন ভি1 ভি2 ভি3 তিনোটা ভোল্টেজই আমাদের ইকুয়াল ধরা হয়। ঠিক আছে, নর্মাল কন্ডিশনে। তাহলে এটাকে ইকুয়াল ভোল্টেজটা আমরা কত ধরবো, আমাদের ইকুয়াল ভোল্টেজটা আমরা দেখেছিলাম প্রি ফল্ট ভোল্টেজ কত ধরেছিলাম, আমরা ভিএফ ধরেছিলাম, এই যে প্রি ফল্ট ভোল্টেজ মানে ফল্ট হওয়ার আগে। তাহলে এখন কি ঘটনা ঘটবে, আমাদের ভি2 এর ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই ভিএফ, এবার হচ্ছে আমাদের ডেল ভি2টা হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে ডেল ভি2 ভোল্টেজটা অ্যাকচুয়ালি কত হবে সেই জিনিসটা আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে ডেল ভি2 যদি হিসাব করতে চাই, তাহলে আমাদের বেসিক্যালি এই যে এই ম্যাট্রিক্সটার দিকে তাকাইতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি ইউজ করেন, তাহলে আপনার ডেল ভি2 কত দেখতে পাচ্ছেন, এই যে এই ভি2টা আমি নর্মালি ভিএফ দ্বারা প্রকাশ করলাম, আর ডেল ভি2টা যদি আমি হিসাব করি তাহলে দেখুন Z21 ইন্টু মাইনাস আইএফ প্লাস বাদ বাকিগুলো 0। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমাদের ভি টু প্রাইম ভোল্টেজ, অর্থাৎ নতুন নতুন যে ভি টু প্রাইম তৈরি হলো সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে কত, ভিএফ মাইনাস আইএফ ইন্টু আমাদের কত Z21 আসতেছে। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই ফর্মুলাটা। যদিও আমার একটু জায়গার অভাব, একটু আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন এখানে, আবার কোনো ইকুয়েশন আমি মুছতেও পারতেছি না এখন, তাহলে হয়তো বা আমার অ্যানালাইসিস করতে একটু সমস্যা হবে। ভি টু প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে ভিএফ মাইনাস আইএফ ইন্টু Z21। আচ্ছা আমি সবগুলো আগে ক্যালকুলেশন করে নেই, এখন আমি আগে হিসাব করব হচ্ছে ডেল ভি3টা। ঠিক আছে, ডেল ভি3টার জন্য দেখুন ডান সাইডের আমাদের সার্কিটের পার্ট আমি মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। তাহলে সেম সিস্টেমে আমি কি হিসাব করবো এখন, ভি3। তাহলে ভি3 প্রাইম ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা আবার যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ভি3 প্রাইম ইজ ইকুয়াল টু ভিএফ, আচ্ছা ডেল ভি3 এভাবে লিখি, ডেল ভি3 প্লাস ভি3, আবারও এটা পরে লিখলাম, ভি3টাই আগে লেখা লাগতো। তাহলে এটা হচ্ছে ভি3, তো ভি3 ভ্যালু কত, প্রি ফল্ট ভোল্টেজ, আমাদের ভি3 ভ্যালু হচ্ছে আমাদের ভিএফ। আর ডেল ভি3টা আবার আমি ম্যাট্রিক্স দেখি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, ডেল ভি3টা আমাদের আসতেছে Z31 ইন্টু মাইনাস আইএফ। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে মাইনাস আইএফ ইন্টু Z31। তাহলে আমরা এটা কিন্তু পেয়ে গেলাম। আর যে বাসে ফল্ট ঘটছে সেই বাসের ভোল্টেজটা আলটিমেটলি আসবে অটোমেটিক্যালি 0 আসবে। ঠিক আছে, তো সেটা ঘটছিল আমরা কত ধরছি, আমরা ভি1 কে ধরেছিলাম। তো সেটা একটু দেখি আমাদের ভি1টা 0 আসে কিনা।
তাহলে V1 প্রাইম ইজ ইকুয়াল টু একইভাবে আমাদের V1 ডিফল্ট ভোল্টেজ, যেটাকে আমি VF ধরতেছি, আর প্লাস হচ্ছে আমাদের এটা মাইনাস VF ই তো হচ্ছে, তাই না? এই যে মাইনাস VF ই এটার ভ্যালু আসতেছে, তাহলে আপনি এই মাইনাস VF টাই বসিয়ে দিন সরাসরি। বেসিক্যালি এটা হচ্ছে VF প্লাস, আমি এটা রিপ্লেস করে ফেলেছি, তো এটা ছিল ডেল V1, তো ডেল V1 এর ভ্যালুটা আমরা মাইনাস VF পাইছি, যার কারণে VF কাটা চলে যায়, আমাদের জিরো আসতেছে, এবং তাই হওয়া উচিত। এই যে পরে ভোল্টেজ তো আমাদের জিরোই হয়েছে, সার্কিট তো আমি মুছে ফেলছি, হোয়াট এভার, V1 প্রাইমটা আমাদের আসতেছে জিরো। যে বাসে ফল্ট ঘটবে, যদি ভোল্টেজ ফল্ট হয়ে থাকে, তাহলে সেই ইয়েটা আমাদের হবে হচ্ছে জিরো, সিম্পলি, ঠিক আছে। বাট ইয়ে ফল্ট যদি হয়ে থাকে, ওটার নাম কি, ভোল্টেজ ফল্ট না হয়ে থাকে, তখন কিন্তু আমার হয়ে যাবে আবার IF প্রাইম মাইনাস IF ইন্টু ZF, ঠিক আছে। কারণ ভোল্টেজ ফল্ট হলে আমাদের এখানে ইম্পিডেন্সের মাধ্যমে শর্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অ্যাকচুয়ালি আমাদের কত, মাইনাস IF ইন্টু ZF, ঠিক আছে। তো সেটা আর দেখাইলাম না, জাস্ট এটা আপনারা ফোকাস করুন। তাহলে এখন দেখলাম এটা আমরা তিনটা ম্যাট্রিক্সের জন্য, এখন আমার তো পাওয়ার সিস্টেমে অসংখ্য ম্যাট্রিক্স থাকতে পারে, তাহলে এই তিনটার একটা আমাদের সুন্দর স্ট্রাকচার আমাদের দিতে হবে। তাহলে দেখুন, আমি সেটার জন্য যে কাজটা করি, আমি ডান সাইডের এই পার্টটা মুছে দিচ্ছি। তো আমরা ম্যাট্রিক্স ধরেছি কত, n ইন্টু n ম্যাট্রিক্স, তার হচ্ছে ফল্ট হচ্ছে কে তম ম্যাট্রিক্সে, ফল্ট হয়েছে, এই যে এখানে আমরা ধরেছি n ইন্টু n ম্যাট্রিক্স, আর কে বাসে আমাদের ফল্ট ঘটেছে। তাহলে সেখান থেকে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, এই যে এই ভোল্টেজ গুলো বের করতে চাই, ওগুলো এই পোস্ট ফল্ট ভোল্টেজ যেটাকে আমরা বলতেছি, তাহলে সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি আমাদের হবে, ধরুন যে বাসে ফল্ট হবে, তো ফল্ট এখানে আমরা ধরেছি কত, আমাদের কে তম বাসে, ঠিক আছে। তাহলে এই যে কে তম বাসে আমি ফল্ট যদি ধরি, তাহলে ভিকে ভোল্টেজটা আমাদের হবে হচ্ছে, কে তম বাসের ভোল্টেজটা আমাদের হবে হচ্ছে বেসিক্যালি শূন্য, একদম সিম্পলি শূন্য হবে। আপনারা ইয়ে করে আপনি লিখতে পারেন, মানে এইখানে যে স্ট্যান্ডার্ড ধরেছি সেটা অনুযায়ী, ঠিক আছে। তো এবার আসুন এই পরের ভোল্টেজ গুলা। তো পরের ভোল্টেজটা কত, পরের ভোল্টেজ হচ্ছে আমাদের V2 এবং V3। তো V2 এবং V3 আপনি তো এলিমেন্ট জানেন না, কোন এলিমেন্টে পরের, মানে এটা হচ্ছে V2 এবং V3 আমরা দেখতে পাচ্ছি যে বাসে ফল্ট হয় নাই, ঠিক আছে। তো সেই বাসকে আমি মনে করলাম কথার কথা এখানে কে ধরেছি, তারপরে হচ্ছে আমরা কে ধরেছি, এন ধরেছি, তাহলে আমি মনে করলাম এম তম বাসে ফল্ট হয় নাই। তাহলে সেই এম এর যদি আমি রিপ্রেজেন্টেশন দিতে চাই, প্রাইম প্রাইম ভিএম দ্বারাই সাধারণত প্রকাশ করে থাকে, আচ্ছা প্রাইম দ্বারা প্রকাশ করলাম, সমস্যা নাই, ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার হবে ভিএফ, তো দুটোর ক্ষেত্রেই দেখুন আছে, এটার ক্ষেত্রেও আছে, এটার ক্ষেত্রেও আছে, এই দুইটার কমন এক্সপ্রেশন আমি আনতেছি সিম্পলি, ঠিক আছে। তাহলে ভিএফ মাইনাস আমাদের হচ্ছে আইএফ ইন্টু, আইএফটা তো এই যে আগেই আপনি ক্যালকুলেশন করছেন, এই যে এটা ইন্টু আমাদের কত, জেড, এখন আমরা দেখব। তাইলে 1 হচ্ছে আমাদের এখানকার মেইন বাস, তাই না, যেখানে ফল্ট ঘটছে। তাহলে 1 মানে আমরা ফল্ট ধরছি কোথায়, কে বাসে আমাদের ফল্ট ধরছি, তাহলে কে এটা হবে হচ্ছে পরে, এই যে কেটা আমি পরে পরে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি 2 হয়, এখানেও আমার আসতেছে 2, এখানে যদি 3 হয়, এখানেও আমার আসতেছে 3, তাহলে এখানে আমি কত ধরছি, এম ধরছি, মানে এম তম বাসে ফল্ট নাই, দ্যাট মিনস এটা বেসিক্যালি হবে আমাদের এম কে। তাইলে এভাবে কিন্তু আমি এই জিনিসটাকে ফর্মুলা আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের কিন্তু এখন লার্জ পাওয়ার সিস্টেমে আমরা এই ফর্মুলাকে ইউজ করে আমি বেসিক্যালি কাজ করব। তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যদিও যেহেতু ইকুয়েশন গুলো একটু দেখতে কমপ্লিকেটেডই মনে হচ্ছে, সেই কারণে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এক্সপ্লেন করে দেবো ম্যাথ প্রবলেম সলভ করার সময়। তো বেটার বলতে খুবই বেটার হবে যদি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেন। আই থিঙ্ক এরপরে আপনার এই রিলেটেড প্রবলেম সলভ করতে কোনো রকম কোনো ঝামেলাই হবে না, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে। বিশেষ করে ইউনিভার্সিটি পরীক্ষায় আমাদের কিন্তু এই রিলেটেড একটা দেখা যায় যে কোশ্চেন থাকে, তো এটাকে আপনারা খুব গুরুত্ব দিয়ে করবেন। ইভেন গভর্নমেন্ট পরীক্ষায়ও কিন্তু আসতে পারে, ঠিক আছে, কারণ এগুলো ক্যালকুলেশন কিন্তু একদম ছোট, জাস্ট ফর্মুলার ডিরাইভেশনটা আমাদের একটু বড়, এই যা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।